প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষা কার্যক্রম চলমান রাখার যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো, সবাই নিয়মিত পড়াশোনা করছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের গাণিতিক পদার্থ বিজ্ঞান নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ তোমাদের ক্লাস নিয়ে আসছি। আমরা প্রথম 10টা ক্লাসের মধ্যে পুরো বইয়ের অর্থাৎ ম্যাথমেটিক্যাল পুরো সিলেবাসের উপরে আমরা বিস্তারিত ধারণা দিয়েছি। সেখান থেকে আমরা কম বেশি কিছু প্রবলেম সলভ করেছি। এখন 11, 12, 13 এরকম করে আমরা যতগুলো ক্লাস নেব, সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আরো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, প্রবলেম সলভগুলো আছে, সেগুলো আমরা এখানে করব। তো আজকে 12 নম্বর ক্লাসে তোমাদের ফুরিয়ার সিরিজের উপরে আমরা যে ফুরিয়ার সিরিজের থেকে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো সেখানে আমরা দেখব যে যে আগে সূত্রগুলোর আমরা আজকে বেশি আলোচনা করব না, আমরা আজকের একটু সরাসরি প্রবলেমে চলে যাব। তো সরাসরি প্রবলেমে যদি আমরা যাই, আমরা ওখানে কিছু কিছু সূত্র বলে আসছি, সূত্রগুলো প্রমাণ করানোর সুযোগ পাইনি। আজকে আমরা সেরকম কিছু প্রবলেম সলভ করার সুযোগ পেয়েছি এবং আমরা সেটা করব। তো আমরা এখানে প্রথমেই বলছি যে দেখাও যে জোড় ফাংশনে ফুরিয়ার ধারায় কোনো সাইন পদ থাকে না। আমরা যখন এটাকে অঙ্ক করি, আমরা জোড় ফাংশন বিজোড় ফাংশনের প্রমাণটা করে, অর্থাৎ fx ইজ ইকুয়াল টু প্লাস এফএক্স হলে জোড়, fx ইকুয়াল টু মাইনাস এফএক্স হলে কি হয়, বিজোড় ফাংশন হয়। তখন আমরা কিছু কনস্ট্যান্টের মান বের করতে হয় না, কেন, ওগুলো অটোমেটিক জিরো হয়ে যায়। তো এখানে আমরা যদি দেখি এখানে যে এখানে আমরা জোড় ফাংশনের ক্ষেত্রে যে সাইন ফাংশন থাকে না, সেই প্রমাণটাকে আমরা এখানে করব। তো ফার্স্ট আমরা দেখি কয়টা ফুরিয়ার ধারার মধ্যে 3টা কনস্ট্যান্ট আছে, একটা a0, একটা an, একটা bn। এই 3টা ধ্রুবকেরই আমরা ক্যালকুলেশন করে দেখব যে কোথায় আমাদের কি ধরনের আমরা সমীকরণটা পাচ্ছি। তো সেখানে যদি আমরা দেখি, প্রথমেই আমরা জানি a0 ইজ ইকুয়াল টু 1/π মাইনাস পাই টু পাই fx dx। এটাকে যদি আমি একটু আগে আমরা এর আগে হয়তো বলেছি, এটাকে 0 ধরে এখানে হলো প্লাস পাই যদি ধরি, আর এখানে মাইনাস পাই, তাহলে আমরা যদি দেখি যে মাইনাস পাই টু 0 আর 0 টু পাই দুটো পার্টে যদি ভাগ করি, তাহলে আমার টোটাল স্পেসটা কিন্তু ঠিক আছে। সেক্ষেত্রে আমরা মাইনাস পাই টু 0 আর 0 টু পাই, অর্থাৎ মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, মাইনাস পাই টু 0 আর 0 টু পাই আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন এটাকে আরো অগ্রসর হওয়ার জন্য আমরা ধরি x ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে কি দাঁড়ালো, আমরা ডিফারেন্সিয়েট করলে dx ইজ ইকুয়াল টু মাইনাস dy হয়। এখন কি করব, আমরা লিমিট চেঞ্জ করব। তার মানে কি ছিল, x ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, x এর পরিবর্তে যদি আমি মাইনাস পাই লিখি, ইকুয়াল টু মাইনাস ওয়াই, মাইনাস প্লাস হয়ে গেল কি ওয়াই সমান পাই। আবার x ইকুয়াল টু 0 হলে ওয়াই সমান 0। তাহলে আমরা x এর পরিবর্তে আমরা মাইনাস ওয়াই ধরেছি, যেহেতু এখানে এক্সটা ডিএক্স হয়ে গেল, সে কারণে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কি দেখতে পাচ্ছি যে আমার লিমিটটাও চেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে এখন যদি আমি মান বের করি, তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে আসলে ছিল কি ইন্টিগ্রেশন f মাইনাস এক্স ইন্টু মাইনাস ডিওয়াই। এই মাইনাসটা যদি আগে চলে আসে, তাহলে হয়ে গেল কি মাইনাস পাই টু 0 f এত। এখন আমরা আবার জানি যে মাইনাস পাই টু 0 ছিল, যদি এখানে পাই টু 0 হয়, তাহলে কি দাঁড়ালো এখানে, এটা যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে মাইনাস 0 টু পাই হয়ে যাবে, মাইনাস 0 টু পাই হয়ে গেল। তাহলে এখন উল্টাই গেলে কি হবে, এই মাইনাসটা যখন আগে চলে আসবে, এখানে একটা মাইনাস ছিল, টোটালে গিয়ে কি হয়ে গেল 0 টু পাই প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস আর বাইরে একটা মাইনাস, তাই না?
তাহলে 2 মাইনাস থেকে আমরা প্লাস পেয়ে গেলে কি হলো প্লাস 0 টু পাই এফ ডিওয়াই। এখন আবার আমরা ওয়াই কে যদি এক্স এ নেই, এটাকে আমাদের জানতে হবে যদি লিমিট ঠিক থাকে তাহলে আমরা সিম্বল আর চেঞ্জ হবে না, যেহেতু 0 এ টু বি তাহলে আমরা ওয়াই এর জায়গায় যদি এক্স লিখি তাহলে দেখা গেল যে এটা সমান কি হয়ে গেল এফ এক্স হয়ে গেল। তাহলে এই এফ মাইনাস এক্স সমান কি এফ এক্স, এফ মাইনাস এক্স সমান কি হলো এফ এক্স। তাহলে আমরা যদি মাইনাস এফ মাইনাস এক্স সমান এফ এক্স হয় তাকে আমরা কি বলি যুগ্ম ফাংশন বলে থাকি, জোড় ফাংশন বলে থাকি। ওকে, তাহলে যদি আমরা দেখি তাহলে নেক্সট যদি আমরা দেখি তাহলে যুগ্ম ফাংশন এবার 0 টু পাই এফ এক্স ডিএক্স আর 0 টু পাই এফ এক্স ডিএক্স। তার মানে কি হলো এটাকে যদি আমি লিখতাম 1 বাই পাই থার্ড ব্র্যাকেট 2 ইন্টু 0 টু পাই এফ এক্স ডিএক্স। তাহলে এই 2টা কোথায় যাবে, 2টা যদি আগে চলে আসে তাহলে আমরা এ 0 সমান কি পাইলাম 2 বাই পাই এফ এক্স ডিএক্স। তাহলে দেখো এটা আসলে আমরা যেটা অনেক সময় আগের বারই মাইনাস পাই টু পাই পরিবর্তে এবার 0 টু পাই লিখলে ডবল হয়ে গেল। আমরা কি করলাম এটাকে 1 নম্বর সমীকরণ বা এ সমীকরণ দিলাম। এবার আমরা এ এন এর সমীকরণ আমরা বের করে ফেললাম। এবার যদি আমরা এ এন এরটা বের করি তাহলে এ এন এর সমীকরণ হলো এটা। এখানেও আমি আগের মতোই একটু জিনিস খেয়াল করবে, শুধু ধৈর্যের সাথে আগাতে হবে, কিন্তু সব ক্যালকুলেশন কিন্তু সিস্টেমটা একই, শুধু কিছু আমার মানের চেঞ্জটা আসবে। তাহলে মাইনাস পাই টু কে মাইনাস পাই টু 0, 0 টু পাই আমরা সেম ওয়েতে গেলাম। যদি যাই সেখানে দেখো যে আমরা আবার আগের মতো ধরি এক্স সমান মাইনাস ওয়াই ডিএক্স সমান ডিওয়াই। তাহলে আমার যখন লিমিট চেঞ্জ করব তখন মাইনাস পাই, ওই যে আবারও বলেছিলাম আবারও একটু দেখিয়ে দেই, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা মাইনাস পাই হলে এটা মাইনাস ওয়াই, অতএব ওয়াই ইকুয়াল টু কি হবে শুধু পাই। তাহলে সে কারণে মাইনাসটা প্লাস পাই 0 থেকে 0 হবে। তাহলে মাইনাস পাই টু 0 যেখানে যেখানে ছিল এখানে যে মাইনাসটা ছিল সেটা আগে চলে আসলো, এই যে এখানে যেটা আসছিল মাইনাস সেটা আবার আগে চলে আসলো। এবার আমরা জানি কি কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কেন আমরা যদি 4 কোঅর্ডিনেটকে জানি, তোমরা সবাই জানো অল সাইন ট্যান কস। তাহলে মাইনাস থিটা মানে কি, মাইনাস থিটা হলো আমার এই ডিরেকশন এসে যে অঙ্গেল করে, তাহলে এটা যদি কসের ঘর তাহলে সেজন্য সে প্লাস হবে। তারপরে কস মাইনাস থিটা সমান কি হবে কস থিটা হবে, কস মাইনাস থিটা সমান কি হয় কস থিটা। সে কারণে এটা কস থিটা কস মাইনাস থিটা কস থিটা, আর এখানে আমার মাইনাস পাই টু 0 সেটা 0 টু পাই হয়ে গেলে একটা মাইনাস আসবে সেটা প্লাস হয়ে গেল। ঠিক সেই আগের মতোই যদি আমরা দেখি যে এখানে আবার লিমিট চেঞ্জ করে ওয়াই জায়গায় যদি আমরা এক্স আনি তাহলে আবারও আমরা কি পেয়ে গেলাম এফ মাইনাস এক্স সমান এফ এক্স। এফ মাইনাস এক্স সমান কি হলো এফ এক্স হলো। তাহলে সেটা কিসের শর্ত, এফ এক্সটা হলো যুগ্ম ফাংশনের শর্ত। অর্থাৎ এফ মাইনাস এক্স যদি এফ এক্স হয় তাহলে সেটাকে আমরা যুগ্ম ফাংশন বলি। তাহলে এবার তাহলে আমার সময় এটা এন এর মানটা কোথায় গিয়ে দাঁড়ালো মাইনাস 0 টু পাই এফ এক্স সাইন এক্স এত। তার মানে এটাও কি হবে, এটাকেও যদি আমি বলতাম তাহলে কি হইতো 1 বাই পাই টু এফ এক্স কস এন এক্স ডিএক্স। ঠিক আছে, এফ এক্স ডিএক্স। তাহলে তার মানে এই 2টা যদি আগে চলে আসে, এই 2 আগে চলে আসলে কি হলো 2 বাই পাই 0 টু পাই এফ এক্স কস এন এক্স। তাহলে এটা বি। তাহলে আমরা কি করলাম এ 0 বের হয়ে গেল, হ্যাঁ এ 0 বের হলো, এ এন বের হলো, থাকলো কি বি এন। এবার বিএন এর ক্ষেত্রে একইভাবে মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এন এক্স, এটা হলো তাহলে অতএব 1 বাই পাই মাইনাস পাই টু 0 এফ এক্স সাইন এন এক্স এফ এক্স সাইন এত। এবার যদি আমি দেখি আগের একইভাবে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিএক্স সমান মাইনাস ডিওয়াই, এক্স সমান যখন পাই ওয়াই সমান হবে কি মাইনাস পাই তখন হবে এটা পাই, আবার এটা যখন 0 এটা 0, লিমিট চেঞ্জ হলে মাইনাস 0, হ্যাঁ তাহলে মাইনাস যেখানে যেখানে মাইনাস হয় তাহলে এখানে কি হলো এটার সাথে যে মাইনাস ছিল এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা আগে চলে আসলো। আবার মাইনাস পাই থেকে যদি আমি 0 টু পাইতে চলে যাই তাহলে এটাও মূলত হয়ে যাবে 0 টু পাই এফ ওয়াই সাইন মাইনাস হয়। এখানে আবার দেখি সাইন আমরা জানি কি মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কারণ কি
কারণ হলো আবার যদি আবার কোঅর্ডিনেটে যাই, এটা হলো ওয়াল, এটা হলো সাইন, এটা হলো ট্যান, এটা হলো কস। তাহলে মাইনাস থিটা মানে এই অ্যাঙ্গেলটা হলো মাইনাস থিটা। এটা হলো কার ঘর? কসের ঘর। এটা কি কার ঘর? কসের ঘর। সে কারণে কস ব্যতীত সবগুলো মাইনাস হবে, সেজন্য আমার কি আছে? সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা। সেই হিসাবে এখান থেকে যে মাইনাসটা আসলো, সেই এটাকে যদি আমি চেঞ্জ করে দেই, তখন প্লাস চলে আসলো, তখন এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে? তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল কি হয়ে যাবে? প্লাস থিটা প্লাস হয়ে গেল। আর ডিওয়াই শুধু একটা মাইনাস আছে, এটাকে চেঞ্জ করার কারণে একটা মাইনাস আসলো, টোটালি গিয়ে কি হলো? মাইনাস। তার মানে এফ থিটা ইকুয়াল টু মাইনাস, যখন এফ এক্স সাইন থিটা হলো, তখন কিন্তু এটা হয়ে গেল, এখানে কি আছে? এটাও প্লাস প্লাস, তাহলে এফ এক্স আর এটা সমান হয়ে গেল যুগ্ম ফাংশন। তাহলে এখন পরবর্তীতে কি দাঁড়াইলো দেখো, আমরা যেটা মাইনাস পাই টু পাই ছিল, যেটা ইন্টিগ্রেশন মাইনাস পাই টু জিরো, সেটা হয়ে গেল জিরো টু পাই মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস হয়ে গেল এই অংশ সেম, বাট এখানে প্লাস আর একটা মাইনাস, তাহলে কি যায়? কাটা যায়। যদি কাটা যায় তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? বিএন সমান কি হয়ে গেল? জিরো হয়ে গেল। অর্থাৎ এটাকে যদি সি বলি, তাহলে এর একটা ভ্যালু ছিল, বির ভ্যালু ছিল, কিন্তু এ জিরোর ভ্যালু ছিল, এ এন ছিল, বিএন কিন্তু জিরো হয়ে গেল। বিএন জিরো হওয়ার অর্থ কি? সাইন ফাংশনের সাথে ছিল, কারণ বিএন কোথায় ছিল? আমার ওখানে ছিল কি? প্লাস সামেশন বিএন সাইন এন এক্স ছিল। যদি বিএন জিরো হয়ে যায়, টোটালটা জিরো। সুতরাং আমার ফোরিয়ার ধারায় যেটা ছিল, যে একটু যদি দেখি ফোরিয়ার ধারাটায়, যেটা এফ এক্স ইকুয়াল টু এ জিরো বাই টু প্লাস সামেশন এ এন কস এন এক্স, কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। তাহলে যদি এটা জিরো হয়ে যায়, তার মানে সেই ফাংশনটা থাকলো না, থাকলো শুধু কি? এ জিরো বাই টু প্লাস সামেশন এ এন কস এন এক্স, ওইটা জিরো হয়ে গেল। তার মানে কি প্রমাণ হলো? যে আমরা জোর ফাংশনে কি থাকে না? সাইন পদ থাকে না। জোর ফাংশনে কি থাকে না? সাইন পদ থাকে না। তার মানে অনেক সময় খেয়াল করে পরীক্ষায় কিন্তু এটা এভাবেও কোশ্চেন আসে, পরীক্ষায় কিন্তু এভাবেও অনেক সময় কোশ্চেন আমরা আসতে দেখি। ওকে শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে কি জানলা এখান থেকে? কি শিখলে? যে আমরা পরিষ্কারভাবে আমরা এটাকে ফর্মুলা হিসাবে ব্যবহার করি, কিন্তু আমরা কি করি? সূত্র হিসাবে। কিন্তু এই সূত্রের প্রমাণটা যখন আসবে, তখন তোমাকে এভাবে এটার প্রমাণ করতে হবে। ওকে, নেক্সট যদি আমরা দেখি, আমরা অন্য একটা প্রবলেম যাব। এবার আমরা একটা প্রবলেম যেখানে সলভ করবো, সেখানে দেখো, প্রমাণ করো মাইনাস পাই টু পাই ব্যক্তিতে, অর্থাৎ সীমার মধ্যে এফ এক্স কস এক্স ফুরিয়ার ধারায় আমরা এই সূত্রটাকে, এই প্রমাণটাকে আমরা করার চেষ্টা করব। তাহলে আগে এফ এক্স ইকুয়াল টু কি আছে? এক্স সাইন এক্স। আমরা কি করব? এটা জোড় না বিজোড় ফাংশন, সেটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কি? আমরা যেখানে যেখানে এফ মাইনাস এক্স, তাহলে এই একটা এক্স আছে, আমরা এই জন্য মাইনাস এক্স রাখলাম, কসের সাথে এক্স আছে, এই জন্য মাইনাস এক্স রাখলাম। তাহলে আমরা একটু আগেই বলেছি কস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হবে? কস মাইনাস এক্স সমান কি? কস এক্স। সে কারণে এই মাইনাস এক্সটা থেকে গেল। তাহলে এফ মাইনাস এক্স সমান কি হয়ে গেল? মাইনাস এফ এক্স। তাহলে এটা কি ধারা? এটা কিন্তু অযুগ্ম ফাংশন। তাহলে এফ এক্স একটি অযুগ্ম ফাংশন। তাহলে অযুগ্ম ফাংশন হলে কি হয়? এ জিরো সমান জিরো আর এ এন সমানও জিরো। তাহলে শুধু থাকবে কে? বিএন ফাংশনটা। তাহলে এফ এক্স ইকুয়াল টু কি হবে? বিএন ফাংশন। আমরা জেনেছি অযুগ্ম ফাংশন হলে এ জিরো সমান জিরো, এ এন সমান জিরো। তাহলে থাকবে কি? শুধু এফ এক্স সমান এন ইকুয়াল টু মাইনাস ওয়ান টু ইনফিনিটি বিএন সাইন এক্স। এখন আমাকে শুধু বিএন এর মানটা বের করতে হবে। যদি তাই হয়, তাহলে বিএন ইকুয়াল টু আমরা জানি কি? আমরা জানি বিএন ইকুয়াল টু এফ এক্স সাইন এন ডিএক্স। তাহলে বিএন ইকুয়াল টু মাইনাস পাই টু পাই, এটাকে আমরা একটু আগেই দেখেছি। এফ এক্স এর মানটা হলো এক্স কস এক্স, আর এটা সাইন এক্স। লিমিট যদি জিরো টু পাই দেয়, মাইনাস পাই এর ভেতরে একটা টু আসে, তাই না? তাহলে এই টুটা আমরা একটু আগে ফর্মুলা দেখছিলাম যে টু বাই পাই এত। এখন এই টুটাকে আমরা কোথায় নিলাম? ভিতরে নিয়ে গেলাম। এখান থেকে আমরা ভিতরে নিয়ে গেলাম টু সাইন এন এক্স কস এক্স। তাহলে এটার পাওয়ার, এটার সাইন কি আছে এখানে? সাইন এন এক্স।
আর আছে কি ইনটু cos nx, অর্থাৎ তাহলে এটা কি হয়, হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু আমি সাইন এ আর cos b বলতাম, তাহলে কি হইতো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এখানে এ সমান হলো nx, বি সমান হলো 1, এখানেও এ সমান হলো nx, বি সমান হলো 1। সে কারণে আমার ফর্মুলাটা ওইটা ইউজ করলে কি হলো সাইন n প্লাস 1x আর সাইন n মাইনাস 1x dx। এখানে অনেক সংক্ষেপে করা হয়েছে। এখন যদি আমি এটাকে দুটো পার্ট করে নিতাম, তাহলে 1/পাই রেখে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি নিতাম ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন nx n প্লাস 1 x আর একটা আছে x dx, প্লাস আর একটা পার্ট আসতো কি 0 টু পাই x সাইন n মাইনাস 1 x dx। ঠিক আছে, তাহলে এখন এখানে এসে আবার কি পাবো, এটা হলো ইউ, এটা হলো ভি, এটাকে ফার্স্ট ফাংশন আর এটাকে সেকেন্ড ফাংশন। আমরা এখানে কিন্তু করেছিলাম এর আগে। তাহলে আমরা যদি এই শুধু একটাকে করে দেখাই 1/পাই আছে, হ্যাঁ, ইনটু একটা অংশকে আমরা দেখাবো, তাহলে কি হবে এখানে x ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন n প্লাস 1 x মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই, আমরা যদি আরেকটা ব্র্যাকেট দেই d বাই dx ইনটু x ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন n মাইনাস প্লাস 1 ইনটু x dx ইনটু dx। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দেখি এখানে কি হয় 1/পাই ইনটু x আর হলো কি সাইন x থাকলে মাইনাস cos n প্লাস 1 x ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, আর মাইনাস এখানে কি হয়ে যাবে, একটা মাইনাস আসলে প্লাস, এটার জন্য 1 ইনটু cos n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এখন এখান থেকে যদি আমি করি আসবে কি একটা সাইন ফাংশন চলে আসবে, আর এটা করলে কি হবে কস ফাংশন। এখন লিমিট আমরা যাই দেই না কেন সাইন ফাংশনের জন্য কি হবে 0 হয়ে যাবে, তাই না। সাইন n পাই সমান কি সাইন, আমরা এখানে দেখি সাইন n পাই ইকুয়াল টু কিন্তু 0, কারণ n ইকুয়াল টু 1 হলে সাইন 180 ডিগ্রি, এটার মানও 0, n ইকুয়াল টু যদি 0 হয় সেটাও 0। সে কারণে এই টোটাল ফাংশনটা কিন্তু এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কিন্তু এখানে আমার মানটা যদি বের করি তাহলে কি দ্বারা একটা লিমিট বসাবো আমরা এখানে দেখো, তাহলে আমরা এখানে যে মানটা পেয়েছিলাম এখানে যদি আমি এই লিমিটটা বসাই, অর্থাৎ পাই এক্স এর পরিবর্তে পাই আর যেখানে যেখানে এন আছে সেখানে এটা মানটা হয়, তাই না। তাহলে এখন যদি দেখি যে আমরা এখানে কি পাইলাম cos n মাইনাস 1, মাইনাসটাকে আগে নিয়ে আসলাম, তাহলে কি হয় এখানে আর এই পাই পাই যদি কাটা যায় তাহলে মাইনাসটা আগে চলে আসলে cos পাই n পাই প্লাস n প্লাস 1 এত। এখন আমরা আবার জানি কি cos যদি আমরা বলি যে পাই প্লাস থিটা ইকুয়াল টু কি হবে cos পাই প্লাস থিটা মাইনাস cos থিটা। কারণ কি এটা পড়ছে কোথায়, এটা কোথায় আছে আমরা একটু দেখি যে পাই হলো এটা, এটা আবার প্লাস থিটা, তার মানে এ ঘর এটা কার tan এর, সে কারণে এখানে মাইনাস cos থিটা হবে। আবার যদি আমরা এখানে দেখতাম তাহলে সেই কারণে cos পাই প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস cos থিটা, সেজন্য এটা কি হয়ে গেল cos মাইনাস cos n পাই, আবার এখানেও মাইনাস cos n পাই। আমরা ক্লিয়ার বোঝাতে সক্ষম হয়েছি। আবার দেখো যে এটা কার ঘরে পড়েছে পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটা মানে হলো আমরা ধরছি n পাই, থিটা মানে কি n পাই। তাহলে আবার একটু দেখো cos পাই প্লাস n পাই, n পাই মিনস এটাকে আমরা যদি থিটা বলি তাহলে কোন ঘরে পড়তেছে থার্ড কোয়ার্টেটে, এখানে এটা tan এর, সে কারণে একটা মাইনাস হলো আর একটা মাইনাস। তাহলে এই মাইনাস যদি দুটো কমন নেই, দুইটা পাই যদি আমরা কমন নেই তাহলে প্লাস হয়ে গেল। আর কি কমন নিতে পারি আমি cos n পাইও আমরা কমন নিতে পারি, তাহলে ভিতরে থাকলো কি 1/n প্লাস 1 প্লাস 1/n মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা যদি লসাগু করি তাহলে কি হবে n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 নিচে n স্কয়ার। এবার কি হয় 1 যদি কাটা যায় তাহলে কি থাকে 2n এত। আর cos n পাই এর অর্থ কি n
পাই। যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে cos 0 ইকুয়াল টু কি 1। n যদি 1 হয় তাহলে cos পাই হয়ে যাবে ইকুয়াল টু -1। যদি n ইকুয়াল টু 2 হয় cos 2 পাই এটা ইকুয়াল টু 1। আবার n যদি 3 হয় তাহলে cos 3 পাই সমান -1 হয়। তাহলে মোট সলিউশনটা কি দাঁড়ালো? এটার পরিবর্তে হবে -1 টু দি পাওয়ার n। n যদি 0 হয় 1, n যদি 1 হয় -1। তাহলে সে কারণে এই cos n পাই এর সমাধানটা কি হলো? cos এত মাইনাসটা এ পাশে হবে, মাইনাসটা উল্টো হয়ে গেছে, মাইনাসটা এখানে আগে, ঠিক আছে? অর্থাৎ এখানে -1 টু দি পাওয়ার n, ঠিক আছে? এখন যদি আমি n ইকুয়াল টু 1 বসাই, কোথায়? 3 নং সমীকরণে। 3 নং সমীকরণটা কোথায় ছিল? আমরা একটু দেখি, এই যে 3 নং সমীকরণে এখানে যদি আমি n ইকুয়াল টু 1 বসাই তাহলে এখানে কি হয়ে গেল? এই n এর পরিবর্তে 1 হবে, সেটা পরবর্তী দিকে কি দাঁড়াইলো তাহলে? x cos x sin x। তাহলে x cos x sin x এই 2টাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে কি হয়ে গেল? 2 cos x 2 sin x cos x cos x, তাহলে কি হলো? sin 2x, তাই না? তাহলে আমরা সেটাকে যদি এখানে বসাই তাহলে কি হলো? 1/π x sin 2x হলো। তাহলে 1/π x sin 2x, এখানে তো আমরা মানটা বসাই তাহলে কি ছিল? ওখানে মান বসালে আমরা এখন এখানে যদি আমরা লিমিটটা বসাই তাহলে আমরা এই ভ্যালুটাকে এখানে পাবো। পাইলে এই পাই যদি কাটা যায় তাহলে কি হলো? -1/2। তাহলে আমরা fx ইকুয়াল টু b1 sin x sin nx প্লাস n ইকুয়াল টু 1 নম্বর দিয়ে গেলে তাহলে 0 1 2 3 সামেশনের, তাহলে 1 এখানে দিলে এটা 2 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন আবার bn ইকুয়াল টু আমরা একটা মান পেয়েছি, তার সাথে থাকলো sin x, তাহলে -1/2 sin x প্লাস সামেশন। তাহলে এই 2টাকে আমরা আগে নিয়ে আসলে কি হয়? 2 sin -1 টু দি পাওয়ার n sin -2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n sin nx n স্কয়ার -1। তাহলে আমরা এটা কি বোধহয় প্রমাণ করতে বলা হয়েছিল? আমরা সেটাকে প্রমাণ করতে, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটাকে আমরা এখানে সক্ষম হলাম, কারণ fx সমান ছিল x cos x আর এটা সমান আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে শিক্ষার্থীবৃন্দ কি বুঝলে? আমরা কিন্তু ফুরিয়ার ধারাবাহিকতাটা ঠিক আছে, শুধু আমাদের এলিমেন্টস গুলা চেঞ্জ হবে, উপাদানগুলো চেঞ্জ হবে, সেই সাথে সাথে আমাদের কিন্তু ক্যালকুলেশনের ধারাবাহিকতা সেম আছে। ওকে, তাহলে আমরা দুটো প্রবলেম আমরা খুব সুন্দর করে দেখলাম। ফুরিয়ার ধারাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই ফাংশনের কোনো প্রশ্ন আসে না। এবার যদি আমরা আরেকটা প্রবলেম সলভ করতে চাই, এত ইকুয়াল টু -π টু π ব্যক্তিতে fx ইকুয়াল টু x sin x কে ফুরিয়ার ধারায় বিস্তার করে আমরা সেখান থেকে দেখাবো যে এই একটা ধারা এখানে আসে। ওকে, তাহলে প্রশ্নটা বোঝা গেছে? এটা হলো fx ইকুয়াল টু x sin x হইলে আমরা প্রথমে কি করব? ফুরিয়ার ধারায় বিস্তার করব, তারপরে আমরা মান বসিয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে নিঃসন্দেহে তোমাদের মনে আছে, এরকম যদি আমরা কোনো ধারা পাই সেখানে সবার আগে কি করতে হয় আমাকে? এটা জোড় না বিজোড়, যুগ্ম ফাংশন না অযুগ্ম ফাংশন, এই ইভেন অর অ্যাড ফাংশনটাকে, অড ফাংশন, এটাকে আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কিভাবে? যে এক্স এর পরিবর্তে যেখানে এক্স আছে সেখানে আমরা -x ব্যবহার করব। এক্স এর পরিবর্তে -x ব্যবহার করে আমি দেখবো fx সমান +x নাকি fx ইকুয়াল টু -fx। তো সেই টেস্টই আমরা যাব। আমরা নরমালি আমার দেওয়া আছে fx ইকুয়াল টু sin nx, আমি আবার x এর জায়গায় -x, তাহলে এই x এর জায়গায় -x, এই x এর জায়গায় -x। তাহলে আমরা এর আগেই জেনেছি যে sin -θ ইকুয়াল টু কি? sin θ। তাহলে এখানে x এর পরিবর্তে -x আর এটার পরিবর্তে চলে আসবে কি? আরেকটা x, তাহলে কি দাঁড়াইতো? x ইন্টু sin nx। তাহলে এই মাইনাস মিলে কি হয়? x sin x। তার মানে আমার fx ইকুয়াল টু x sin x ছিল, মাইনাস বসানোর পরও কিন্তু x sin x হয়েছে। তাহলে বোঝা গেল এটা কি ফাংশন? অড না ইভেন? অড না ইভেন? হ্যাঁ, অর্থাৎ ইভেন ফাংশন, অর্থাৎ যুগ্ম
ফাংশন। তাহলে এফএক্সটা কি হয়ে গেল? যুগ্ম ফাংশন। সুবিধাটা কি? একটা পার্ট আমার a0 an এবং bn সেটা কি হবে? 0 হয়ে যাবে। তার মানে যেহেতু যুগ্ম ফাংশনে bn সমান কি হয়? 0 হয়। অর্থাৎ ওই টার্মটা আমার থাকবে না। তাহলে ফুরিয়ার ধারাটা যাবে কোথায়? শুধুমাত্র দুইটা পার্টে, তাই না? দুইটা অংশের মধ্যে আমরা ফুরিয়ার ধারাটাকে পাবো, তাই না? তাহলে এখন আমার কাজ কি? a0 এর মানটা বের করা আর an এর মানটা বের করা। তাহলে আমরা জানি কি? a0 = এত, an সমান, এই ফর্মুলা দুটো কি আমরা জানি? আমরা জানি a0 সমান এত, an সমান এত। এখন আমরা এই fx এর পরিবর্তে এই মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখি কি দাঁড়ায়। তাহলে এবার দেখো a0 কি আছে? 1/π। a0 কি আছে? 1/π মাইনাস পাই টু পাই fx dx। তাহলে আমরা fx এর পরিবর্তে কি বসালাম? হ্যাঁ, fx এর পরিবর্তে x sin x। আমরা কোথায় যাব এখন? নিঃসন্দেহে এটা হলো u আর এটা হলো v। আমরা কিন্তু এখানে ডাইরেক্ট রেজাল্টটা লিখেছি, কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু এই লাইনটা করে নেবে, তাহলে সহজ হবে। এখানে ডাইরেক্ট মুখস্থ না করে সে করে নেবে কিভাবে? হ্যাঁ, ইকুয়াল টু 2/π ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে কি হবে? x ইন্টু 0 to pi sin x মাইনাস ইন্টিগ্রেশন 0 to pi সেকেন্ড ব্র্যাকেট d by dx into x ইন্টিগ্রেশন sin x dx। ঠিক আছে? তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 2/π ইন্টু x, এটা হয়ে যাবে কি? মাইনাস cos x, হ্যাঁ, ইন্টু লিমিটটা কি হবে? 0 to pi, আবার মাইনাস ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল 1, এখানে হয়ে যাবে একটা কি? মাইনাস cos x। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 0 to pi আমি আরেকবার ইন্টিগ্রেশন করার সুযোগ আছে। তাহলে এখানে কি হয়ে গেল? 2/π, এখানে যদি মাইনাস বসাই মাইনাস পাই ইন্টু মাইনাস ইন্টু কস, সরি পাই কস পাই, আবার কি হবে? মাইনাস 0 ইন্টু মাইনাস কস 0। আর এখানে কি দেবে? মাইনাস আছে প্লাস, এটাকে করলে হবে আবার কি? সাইন এক্স। তাহলে 0 to পাই, এটাকে বসালে এটা তো সাইন থাকলে সাইন পাই এবং 0 দুইটার মানে 0, অর্থাৎ সাইন পাই সমানও 0 আর সাইন 0 সমানও কিন্তু 0। অতএব এই টার্মটার থাকবে না। তাহলে থাকলো কি? এখানে দুটো লিমিট, এই অংশটার মধ্যে x cosn x এর আসলে কি? মাইনাস পাই cos x, এই যে মাইনাস, এই মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস পাই cos x আর একটা হলো সাইন পাই সাইন এত। তাহলে অতএব পাই মাইনাস পাই আর cos পাই এর মান কত? -1। তাহলে এইখানে যদি আমরা দেখাতাম তাহলে 2/π ইন্টু শুধু পাই, পাই পাই কাটা গেলে কি হলো? 2। কিসের মান এটা? a0 এর মান। তাহলে a0 এর মানটা কি হলো? 2 হলো। আর দরকার কি আমার? an এর মান দরকার, তাই না? কি দরকার? an এর মান দরকার। তাহলে an সমান কি? 1/π, হ্যাঁ, মাইনাস পাই টু পাই fx cosn x। ওকে, তাহলে fx সমান কি ছিল? আমার প্রশ্নে দেওয়া ছিল x sin x। এখন এই 2টাকে যদি আমি কি করলাম? ভিতরে নিয়ে আসলাম। এই 2টাকে আমরা কোথায় ভিতরে নিয়ে আসলে? 2 cosn x sin x। তাহলে এটা আবার কি? হ্যাঁ, x এখানে একটা থাকবে, x একটা এখানে আছে, আর সাইন এন এক্স, এই এক্সটা এখানে থাকবে, সাইন এন এ প্লাস bx মাইনাস সাইন, যেহেতু কষ্ট আগে আছে তাই না? তাহলে সাইন n মাইনাস 1x dx। সেই আগে যেভাবে আমরা ক্যালকুলেশন করে এসেছি ওখানে আমরা বিস্তারিত দেখিয়েছি। এখানে তোমাদের লাইনটাকে কিন্তু ওইভাবে চেঞ্জ করে নিতে হবে। বিস্তারিত তোমরা করবে খাতায় কিন্তু তোমরা এত সংক্ষেপ করতে যেও না। আমরা যেভাবে আগের অঙ্কটার মধ্যে আমরা ইউভি, এটাকে ইউ আর এটাকে ভি আমরা ফাংশন ধরে করি, তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমরা এই মানগুলোকে এখানে পাবো, তাই না? পাইলে কি হবে? আমরা এক্স এর মান যখনই লিমিট বসাবো, এক্স এর সাইনের সাথে যে পাই হলে সবসময় এন প্লাস 1 প্লাস মাইনাস 1 পাই যদি হয়, এটা সবসময় কিন্তু 0 হবে। কিন্তু কসের ক্ষেত্রে কিন্তু আবার সেটা হবে না। সেজন্য কস ফাংশনগুলো আলাদা নিলাম আর সাইন ফাংশনগুলোকে আলাদা নিলাম। নিলে এই দুইটা সমান কি হবে? এটা সমানও 0, এটা সমানও 0। কেন? এখানে আমার সাইন ফাংশন আছে। কি আছে? সাইন ফাংশন আছে। হ্যাঁ, আমার কি আছে? সাইন ফাংশন থাকার কারণে কিন্তু আমরা এটাকে মান, এখন আমরা যদি মান বসাই, দেখো একটু আগেই বলেছিলাম যে এন
এটা এন নয়, এটা পাই। একটু দেখবে মিস্টেক আছে, বুঝবে। এটা হলো ছিল কি পাই। তাহলে পাই, এই পাই মানটা আমরা বসিয়েছি এন এর পরিবর্তে, তাই না? তাহলে এন পাই ইন্টু প্লাস পাই। তাহলে এন পাই মাইনাস পাই, আমরা আগেই বলেছিলাম যে যদি কজ বা সাইন যাই বলি, কজ এন পাই প্লাস পাই, এটা হলো কি আসলে মাইনাস কস পাই। আবার মাইনাস বললেও কিন্তু তাই হবে। তাহলে সে কারণে এখানে মাইনাস কস এত ইকুয়াল টু আমরা কি পেলাম? আমরা পেলাম কি যে কজ এন পাই। কজ এন পাইটা কমন নিয়ে যদি আমরা লসাগু করি তাহলে কি হয় দেখো, এন মাইনাস ওয়ান এত, তাহলে কি হবে 2 ইন্টু, আবার আমরা এর আগেও কিন্তু বারবারই বলেছি কজ এন পাই সমান, এটার সমাধানটা কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এই সলিউশনটা কিন্তু আমরা এর আগেও বলেছিলাম যে কজ এন যদি 1 হয় তাহলে কজ হবে কি পাই ইকুয়াল টু হলো মাইনাস ওয়ান। এন যদি 2 হয় তাহলে কস 2 পাই ইকুয়াল টু হবে কি মাইনাস ওয়ান। সে কারণে আমরা এটা কমন ফর্মুলা হিসাবে বলতে পারলাম। তাহলে অতএব আমরা কি পাইলাম? এটা পাইলাম এ এন এর মান। এখন 3 নং সমীকরণে যদি আমরা এন এর মান 1 বসাই, 3 নম্বর সমীকরণটা কি ছিল? এই যে 3 নম্বর, তার মানে এক্স সাইন এন এক্স কস এন এক্স। আমি যদি এই এন এর মানও 1, এই এন এর মানও 1 বসাই, তাহলে পরের পাতায় কোথায় চলে যাচ্ছে? হয়ে যাচ্ছে এক্স সাইন এক্স কস এক্স। আমরা যদি এই 2টাকে এখানে নিয়ে আসি তাহলে কি হবে? এখানে যে 2 বাই পাই, 2 আর থাকবে না, হবে কি 1 বাই পাই ইন্টু 0 টু পাই এক্স 2 সাইন এক্স আর কস এক্স। এটাকে লেখা যাবে কি সাইন 2x। এখন এটাকেও যদি আমি ইউবি ফর্মুলায় অ্যাপ্লাই করি তাহলে প্রথম ফাংশনের জন্য আমরা পাবো এক্স এত, দ্বিতীয় ফাংশনের জন্য পাবো মানে মাইনাস সাইন 2x বাই 2। আমরা জানি সাইনের জন্য কি হবে সবসময়, এই পাই ভ্যালু কিংবা জিরো ভ্যালুর জন্য কি হবে? জিরো হবে। তাহলে থাকবে কি শুধু কস ভ্যালুটা। এখন যদি আমি পাই এবং মান বসাই তাহলে এখানে পাবো এটা, ঠিক আছে? হলে এখানে এই পাই পাই কাটা গেলে হবে কি মাইনাস হাফ। ওকে, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে 2 নং সমীকরণ হতে আমরা যদি মানটা বসাই তাহলে এফ এক্স ইকুয়াল টু এ জিরো বাই টু এ ওয়ান, যদি আমরা মানটা বসাই এ ওয়ান কস এন এক্স এ এন, আমি এ টু ধরলে এত হলো, ঠিক আছে? এবার আমরা এ জিরোর মানটা কি পেয়েছি? 2। একটু আগে এ জিরো সমান কি পেয়েছি? 2। তাহলে এই এ জিরোর মানটা আমরা এখানে বসিয়ে দিলে 2, এ এন এর মান হলো কি মাইনাস হাফ। তাহলে আমরা কি দাঁড়ালো এখানে? এটা হলো 2 2 কাটালো 1 আর cos x বাই 2 মাইনাস, যদি আমরা এই 2টাকে কমন নিয়ে যাই, 2টা কমন হলে মাইনাস 2, আর n এর মানটা যদি 2 3 4 ইত্যাদি বসাতে থাকি, n ইকুয়াল কি বসাবো এখানে? 2 3 4 ইত্যাদি বসাতে থাকি, তাহলে এখানে হলো কি cos 2x, আর নিচে এখানে যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 2 প্লাস 1, তাহলে এটা হলো 1 এটা হলো 3। আবার যদি আমি 2 বসাই তাহলে 2, এটার জন্য 2 এটা 4। এভাবে করলে আমরা যদি টার্মগুলো এখানে দেখি তাহলে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাই। সম্ভবত আমাকে এখানেই আমরা সরি হ্যাঁ, এখানে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এবার কি করলাম, এক্স এর পরিবর্তে পাই বাই 2 বসালাম। তাহলে এফ এক্স সমান ছিল কি এক্স সাইন এক্স। এফ এক্স সমান কি ছিল আমার? এফ এক্স ইকুয়াল কি ছিল? এক্স সাইন এক্স। তাহলে আমি কি করলাম, এক্স এর পরিবর্তে যখন আমি পাই বাই 2 বসালাম তখন লেফট সাইডে হলো পাই বাই 2 সাইন পাই বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস, যেখানে যেখানে এক্স আছে যদি মানগুলো বসিয়ে দেই তাহলে একটু দেখবে আগে এই লাইনটা পাবো। এখন পাই বাই 2 সাইন পাই বাই 2 মানে কি? সাইন 90 ডিগ্রি। সাইন পাই বাই 2 মানে হলো সাইন 90, আর সাইন 90 মান কত? 1। সেজন্য আমার কি হলো এখানে পাই বাই 2 সাইন পাই বাই 2 1 মাইনাস cos 90 0। তাহলে এখানে cos পাই ইকুয়াল টু মাইনাস 1। আবার এটা কত? 3 পাই বাই 2 যদি আমরা বলি সেটা হবে 0, আবার এটা সমান হবে কি 1, 2 পাই সমান 1। তাহলে আমার এই মাঝখানে জোর ফাংশনগুলো থাকলো না, থাকলো কি পাই বাই 4। এখানে এখানে 2টা আছে, এই মাইনাস যদি যায় এখানে এই মাইনাস সাথে প্লাস হবে। হ্যাঁ, এই মাইনাসটা যদি আমরা এখানে আরেকটা লাইন করতাম তাহলে কি হতো? পাই বাই 2, হ্যাঁ, তাহলে এখানে কি হয় 1, এটা হয়ে যাইতো কি তাহলে আমার 2 ইকুয়াল টু হতো 1 মাইনাস প্লাস 1 বাই 3, 1 ইন্টু 3, তারপরে কি হইতো মাইনাস এখানে যদি আসতো তাহলে আমরা এই টার্মটা আসতো, তো এই 2টা যদি আমরা এই পাশে নিয়ে আসতাম, হ্যাঁ 2টা নিয়ে আসলে এই 2 এর সাথে গুণ হইয়া কি হইতো
π/4 হাফ 1/133 ইত্যাদি দিয়ে প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে ফুরিয়ার ধারার 3টা সূত্র, ফুরিয়ার ধারার কিন্তু আমরা 3টা অংশ, ফুরিয়ার ধারার আমরা 3টা অঙ্ক বিস্তারিতভাবে করার চেষ্টা করলাম। এরকম অঙ্ক হয়তো আমাদের আরো আছে। তার মানে কি বিষয়গুলো কি বুঝলে, যে এখানে কিন্তু আসলে জটিল বলতে কিছু নেই, এখানে জটিল বলতে কোথাও কোনো সমস্যা না, জাস্ট হলো ধারাবাহিকভাবে তোমার করে যাওয়া আর একটা লাইন থেকে অন্য লাইনটা কিভাবে চেঞ্জ হলো এই খেয়ালটা করা। এবং সব ক্ষেত্রেই দেখো ইন্টিগ্রেশনের ইউবি ফর্মুলাটা কিন্তু প্রতি ক্ষেত্রে প্রতিটি অঙ্কের মধ্যেই কিন্তু আমার ইউজ হচ্ছে। আর বেশিরভাগ কি ইউজ হচ্ছে, ইন্টিগ্রেশনের সাইন এবং কস ফাংশনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সাইন ফাংশন আর কস ফাংশনের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো কিন্তু আমার বারবার প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, তাহলে এই চেঞ্জটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের মনে হয় যে তোমাদের এই অঙ্কে কখনো আবার আটকানো উচিত না। আমরা যে কয়টা ক্লাসই নিলাম যদি তোমরা সুন্দর করে ফলো করো, সুন্দর করে অনুসরণ করে এর আলোকে যদি প্রস্তুতি নাও, তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স ভয়ের কোনো জিনিস না। ফিজিক্সের ছেলেদের জন্য কোনো অবস্থাতেই তো ম্যাথমেটিক্স ভয়ের না, তার মধ্যেও এটা কিন্তু কোনো ধরনেরই তোমার ভয়ের কারণ হবে না, তোমরা এটাকে এগিয়ে নিবে। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে পরবর্তী ক্লাসটা আমরা নামাজের আগে যদি শুরু করতে পারি তাহলে হবে, না হয় আবার 2:30টায় শুরু করব। তো নামাজের আচ্ছা, নেক্সট ক্লাসটা আমরা সম্ভবত 2:30টার আগে শুরু করা যাবে না, 2:30টা এবং 3:30 দুটো ক্লাস আমাদের পরপর আবার আছে। তোমরা যারা অংশগ্রহণ করেছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু আবারও বলে দিচ্ছি ক্লাস শুরু হলে তোমরা অবশ্যই মিউট করে শুরু করবে, না হয় ক্লাসে আমাদের কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়। তো এই মুহূর্তে আমরা নামাজের বিরতি দিয়ে তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা পরবর্তী দুটো ক্লাস আমাদের আছে, তোমরা অংশগ্রহণ করবে এই আহ্বান জানিয়ে আজকের ক্লাস এই মুহূর্তে আমরা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।